নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি জরাসন্ধের লেখা একটি ছোট গল্প, পাগল। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, পাগল। লেখক চারুচন্দ্র চক্রবর্তী, ছদ্মনাম জরাসন্ধ। শ্রাবণের রাত, কিন্তু আকাশ ভরা জ্যোৎস্নার প্লাবন। মাঝে মাঝে ভাসমান ভেলার মতো দুই এক খণ্ড ছিন্ন মেঘ। একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম। ভোরের আগেই ঘুম ভেঙে গেল। ঘর আলোয় আলোময়। প্রথমেই চোখ পড়ল আমার পশ্চিমের জানালার ওপারে। নারকেল সুপারির ঘন বনের মাথায় দাঁড়িয়ে আছে একখানা সুগোল স্বর্ণ থালা। দীর্ঘ নৈশ পরিক্রমায় কিঞ্চিত ম্লান। হঠাৎ মনে হলো আমারও নৈশ রাউন্ডের পালাটা আজ সেরে ফেললে হতো। বর্ষা ঋতুর মেজাজের ঠিক নেই। কালই হয়তো আবার বৃষ্টি বাদল শুরু হবে। শ্যাওলা ধরা রাস্তাগুলো মারাত্মক রকমের পিছল হয়ে উঠবে। এহেন মনোরম দৃশ্য দর্শনে যে কোনো লোকের মনে কবিত্বের উদয় হবে, এটাই তো স্বাভাবিক। আমার যে এমন একটা অদ্ভুত গদ্যময় আইডিয়া মাথায় এলো, তার কারণ মাসে অন্তত একবার ওই রাউন্ড কর্মটি আমার অবশ্য কর্তব্য। গভীর রাত্রে জেলময় টহল দিয়ে দেখতে হয় আমার বিশ্বস্ত প্রহরীকুলের কতজন জেগে আছেন। ৩ নম্বর ওয়ার্ডের বাঁক ঘুরে সেল ব্লকের দিকে রওনা হয়েছি। কানে এলো আবেগ কম্পিত গম্ভীর কণ্ঠের আবৃত্তি, রবীন্দ্রনাথের প্রকাশ কবিতার কয়েকটি লাইন। হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহেনি কথা। ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে, তরুরে ঘিরেছে লতা। এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে, সে কথা কেমনে হইল প্রকাশ প্রথম কাহার কাছে। থমকে দাঁড়ালাম। কেউ স্বদেশী বাবুরা অনেকেই তো জেলে আসবার পর হঠাৎ করে কবি হয়ে ওঠেন জানি। পূর্ণিমার চাঁদ দেখে তাদের মধ্যে এই জাতীয় কাব্যোচ্ছ্বাস বিচিত্র নয়, কিন্তু বর্তমানে তারা কেউই এখানে নেই। সবাই সাধারণ শ্রেণীর বন্দী। চিফ হেডওয়ার্ডার আমার ভাবান্তর লক্ষ্য করেছিলেন। বললেন, গোপেন পাগলা হুজুর, সারা রাত ধরেই চলছে। আজ পূর্ণমাসী কিনা? লুনাসের উপর লুনার ইনফ্লুয়েন্স আছে শুনেছি। যদি থাকে, চন্দ্রের সঙ্গে পাগলের এই জ্ঞাতি সম্পর্কের মূল কোথায় সেসব বিশেষজ্ঞরা বলতে পারবেন। আমরা জেলের লোকেরা লক্ষ্য করেছি, পূর্ণিমার দিনে সমুদ্রে যেমন উত্তাল জোয়ার দেখা দেয়, তেমনি উদ্বেল চাঞ্চল্য জাগে পাগলের মনে। রহস্য ও গভীরতার দিক থেকে উভয়ের হয়তো কোনো মিল আছে। যাই হোক, আমাদের মেন্টাল ওয়ার্ডের কর্মীরা আগে থেকেই সতর্ক হয়ে থাকেন। বেশিরভাগ পাগলকে সেদিন সেলের বাইরে আনা বারণ। কাছাকাছি যাওয়াটাও নিরাপদ নয়, কি জানি কি ছুঁড়ে বসে। চিফ আমাকে সেই কথাটাই স্মরণ করিয়ে দিল। এখন আর ওদিকে গিয়ে কাজ নেই হুজুর। আমি তখন মুগ্ধ হয়ে শুনছি। মেঘের মতন আপনার মাঝে ঘনায় আপন ছায়া, একা বসি কোণে জানিত রচিতে ঘন গম্ভীর মায়া। বললাম, কি আর করবে, চলো না দেখে আসি। আমাদের দিকে নজর পড়তেই মহা উল্লাসে চিৎকার করে উঠল গোপেন চ্যাটার্জি। হয়েছে প্রমাণ, হয়েছে প্রমাণ, হাসিয়া সবাই কহে, যে কথা রটেছে একটি বর্ণ বানানো কাহারও নহে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে চালাকি চলবে না বাবা, সব ধরে ফেলেছি। ও সহসা যেন কোনো উৎকট যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল। মেরো না, মেরো না, তোমাদের পায়ে পড়ি, আমাকে মেরো না। বলতে বলতে ক্রমশ ঝিমিয়ে পড়ল। সমস্ত দেহটা অসাড় হয়ে এলো।
কিছুক্ষণ পরে ভাঙা ভাঙা গলায় বলল, একটু জল, আমাকে একটু জল দে মতিদা, মতিদা। ও, সেও তো নেই। চিফকে বললাম, জল চাইছে নাকি? না হুজুর, ওই রকম করে মাঝে মাঝে। এখন কি আর ওর জ্ঞান আছে? শুনেছি ওর বাড়ির লোকগুলো বড্ড মারধর করতো, সারাদিন বেঁধে রেখে দিত। দেখুন না, শেকলের ঘষা লেগে লেগে বাঁ হাতের ওপরের দিকটা কেমন ঘা হয়ে গেছে। গোপেন চ্যাটার্জি নন ক্রিমিনাল লুনাটিক, অর্থাৎ ওর বিরুদ্ধে কোনো ক্রাইম বা অপরাধের অভিযোগ নেই। ওর একমাত্র অপরাধ ও পাগল। কয়েকদিন আগে এসডিওর ওয়ারেন্ট বলে জেলে ভর্তি হয়েছে। অর্ডার শিটে যে সামান্য পরিচয় আছে তার থেকে জানা যায় লোকটি বিএ পাস, একসময় স্কুল মাস্টার ছিল। পরে কি কারণে চাকরি ছেড়ে দিয়ে বইয়ের দোকান দিয়েছিল। বছর 30 বয়স, ঘরে তরুণী স্ত্রী আর বাপের আমলের একটি চাকর ছাড়া আর কেউ নেই। বছর 3 আগে একবার মাথা খারাপের লক্ষণ দেখা দিয়েছিল, ওষুধপত্র খেয়ে সেরে যায়। কিন্তু লোকটা কোনোদিনই ঠিক স্বাভাবিক নয়, বড্ড খেয়ালি আর একগুঁয়ে। অত্যন্ত পড়াশোনার ঝোঁক। গত কয়েক মাস ধরে আগের সেই রোগটা আবার দেখা দিয়েছে এবং ক্রমশ বেড়ে বেড়ে বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে তাকে বাড়িতে রাখা তার স্ত্রীর পক্ষে বিপজ্জনক। তাছাড়া চিকিৎসাদির ব্যবস্থা এবং ব্যয় বহনও তার সম্পূর্ণ অসাধ্য। বাধ্য হয়েই তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এসডিও মোটামুটি পুলিশ তদন্তের পর আদেশ দিয়েছেন গোপেন চ্যাটার্জিকে ইন্ডিয়ান লুনেসি অ্যাক্টের 12 ধারায় জেল হেফাজতে স্থানান্তরিত করা হোক। সেখানে সে সিভিল সার্জনের অবজারভেশনে অর্থাৎ পরীক্ষাধীন থাকবে। তিনি যথাসময়ে তার অভিমত সহ রিপোর্ট দাখিল করবেন। রাউন্ডের পরদিন সকালে বসে অফিসে কাজ করছি। আর্দালি এসে জানালো একজন ভদ্রলোক দেখা করতে চান, সঙ্গে একটি মহিলাও আছেন। ডেকে পাঠালাম। ভদ্রলোকটি প্রায় মধ্যবয়সী, বেশ সপ্রতিভভাবে ঘরে ঢুকে সঙ্গিনীকে দেখিয়ে বললেন, ইনি গোপেন চ্যাটার্জির স্ত্রী। হঠাৎ কণ্ঠে ও চোখে মুখে অনেকখানি উদ্বেগ টেনে এনে প্রশ্ন করলেন, ও কেমন আছে স্যার? মেয়েটির মুখে বিশেষ কোনো দুশ্চিন্তার ছায়া পড়ল না। সাজ পোশাকের মধ্যে বাহুল্য না থাকলেও এমন একটা সযত্ন পরিপাট্য লক্ষ্য করলাম স্বামীর এই অবস্থায় স্ত্রীর পক্ষে, যেটা কেমন যেন বেমানান বলে মনে হলো। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি ওর কে হন? আমি মানে গোপেনের সম্বন্ধী, এর দাদা, বলে তরুণীটির দিকে আঙুল তুলে দেখালেন। আপন দাদা? আগে না, জ্ঞাতির সম্পর্ক। সাক্ষাৎ আপন বলতে এর বিশেষ কেউ নেই। 2-1 যারা আছে তারাও বুঝতেই তো পারছেন স্যার, বিপদ দেখে সরে দাঁড়িয়েছে। আমি আর তা পারলাম না, খবর পেয়েই কাজকর্ম ফেলে ছুটে আসতে হলো। যাক সে কথা, গোপেনকে আপনারা কবে নাগাদ রাঁচিতে পাঠাচ্ছেন স্যার? সে এখনো অনেক দেরি। অনেক দেরি? বেশ কিছুটা নিরাশ হলেন ভদ্রলোক। তরুণীর মুখেও খানিকটা দুর্ভাবনার ছাপ পড়ল। তার দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি ওর সঙ্গে দেখা করতে চান? জবাব না দিয়ে সে তার জ্ঞাতি দাদার মুখের পানে তাকালো। তিনি বললেন, দেখা করে আর কি হবে, ওসব কি আর চোখে দেখা যায়? আমি সইতে পারি না, ও তো স্ত্রী, তার উপরে ছেলে মানুষ। ওরা উঠবার আয়োজন করতেই আমি ভদ্রলোককে সোজাসুজি প্রশ্ন করলাম, ওকে কি খুব মারধর করা হতো? দুজনকেই যেন চমকে উঠতে দেখা গেল। চোখে মুখে কেমন একটা ত্রাসের চিহ্ন। ভদ্রলোক তৎক্ষণাৎ সামলে নিয়ে বললেন, না না, মারধর কে করবে? মতিকে? মতি? ও হ্যাঁ, মতি ওদের চাকর ছিল একসময়, কিছুদিন হলো চলে গেছে। চলে গেছে না ছাড়িয়ে দেওয়া হয়েছে? না মানে কাজকর্মে গাফিলতি দেখে ওই বোধহয়। জ্ঞাতি ভগ্নির দিকে তাকিয়ে কথাটা অসম্পূর্ণ রেখে ভদ্রলোক তাড়াতাড়ি প্রস্থান করলেন। ডক্টর মিত্রকে বলতে শুনেছি, প্রতিটি পাগলের পিছনে একটি দীর্ঘ ইতিহাস আছে।
সে ইতিহাস যেমন জটিল তেমনি রহস্যময় এবং বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক। তার অতি সামান্যই আমরা উদ্ধার করতে পারি। পুরোটা যদি পাওয়া যেত, ওই এক একটি পাগল নিয়ে লেখা যেত এক একখানা মহাভারত। গোপেন চ্যাটার্জির বিকৃত মানুষের পিছনেও যে কোনো দুর্ভেদ্য রহস্য দাঁড়িয়ে আছে সে বিষয়ে সন্দেহ নেই। তার কোনো আভাসও কি কোনোদিন পাওয়া যাবে না? মতি হয়তো কিছুটা বলতে পারত, খোঁজ করবার জন্য পুলিশের সাহায্য নেব কিনা ভাবছি। এমন সময় নিজেই এলো মনিবের সঙ্গে দেখা করতে। সিভিল সার্জনের নির্দেশে গোপেনকে তখন সেলের বাইরে আনা একেবারে নিষেধ। মতিকেই সেখানে নিয়ে যাওয়া হলো। আমার উপস্থিতির প্রয়োজন ছিল না, তবু আমি গেলাম। ওকে দেখেই গর্জে উঠল গোপেন, এই হতভাগা, কোথায় ছিলে একদিন? আমি তোকে ডিসমিস করব। এরা আমাকে ধরে ধরে মারে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস না? মতির দু চোখ ছলছল করে উঠল। বলল, এখানে তো আর তারা আসতে পারছে না। এই বাবুরা কত যত্ন করে তোমার দেখাশুনো করছেন। এদের কথা শুনে আর কটা দিন ঠান্ডা হয়ে থাকো, তারপরে একটু ভালো হলেই বাড়ি নিয়ে যাব। বাড়ি? চোখ দুটো কেমন উদাস হয়ে উঠল গোপেন চ্যাটার্জির। আমার আবার বাড়ি কোথায়? না না, বাড়ি ঘর আমার কিছু নেই। আই হ্যাভ নো হোম। হঠাৎ আমার দিকে নজর পড়তেই বলে উঠল, এই যে স্যার, কেমন আছেন? ভালো। আপনিও তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছেন দেখছি। ভালো? কি হবে ভালো হয়ে? নিজেকেই যেন প্রশ্ন করল সে। তারপরে বলল, আপনারা আমাকে বই পড়তে দেন না কেন? বই পড়বেন আপনি? হ্যাঁ, I want to read and know things which nobody has ever known. প্রথম দিকে ওর পিড়াপিড়িতে জেল লাইব্রেরি থেকে দুই একখানা উপন্যাস পাঠানো হয়েছিল। হঠাৎ একদিন দেখা গেল তার একটা পাতাও নেই, ছিঁড়ে টুকরো টুকরো করে বাইরে উড়িয়ে দিয়েছে। মেয়েটা আপত্তি করাতে বলেছিল, সব মিছে কথা লিখেছে, কেউ কিচ্ছু জানে না। চাকরটিকে অফিসে ডেকে এনে দু চারটি প্রশ্ন করে কিছু তথ্য সংগ্রহ করা গেল। গোপিনের বাপের আমলের চাকর মতি দাস। অল্প বয়সে মা মারা যাবার পর ওই তাকে মানুষ করে তোলে। ছোট থেকে একটু পাগলাটে ধরনের, নানা রকম উদ্ভট খেয়াল মাথায় লেগেই আছে, আবদার উৎপীড়নের অন্ত নেই। অনেক সময় বাপও সেগুলো বরদাস্ত করতে পারতেন না, ওকেই বেশিরভাগ সইতে হতো। তিনি যেদিন চলে গেলেন তারপর থেকে সবটাই ওই চাকরের ঘাড়ে এসে পড়ল। কর্তা বেঁচে থাকতে ছেলেকে বিএ পাশ করিয়ে এই শহরের স্কুলের চাকরিতে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন। বিয়ে দেবারও চেষ্টা করেছিলেন, গোপেন কিছুতেই রাজি হলো না। তারপর হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে খুলে বসলো একটি বইয়ের দোকান। বেশি করে বই পড়া যাবে, এই ছিল তার প্রধান বাতিক। একটি লোক রাখা হলো, দোকানের দেখাশোনা সেই করে। ও এক কোণে বসে পড়ে। হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বসলো। সেও এক তাজ্জব ব্যাপার। বন্ধুর বিয়েতে বরযাত্রী গিয়েছিল কোনো এক গ্রামে। শহর থেকে দিনমানের পথ। সেখানেই একটি বাপমা মরা পরের বাড়িতে মানুষ হওয়া বয়স্ক মেয়েকে পছন্দ করে রাতারাতি বিয়ে করে নিয়ে এলো। পরদিন থেকে গোপেন একেবারে অন্য মানুষ। আগে কোথায় থাকতো তার ঠিক ঠিকানা নেই, খাবার সময়েও বাড়ি ফিরত না। এবার আর সে বাড়ি থেকে বেরোয় না, অনেকদিন দোকানে যাওয়াও হয় না। যখন তখন শোবার ঘরের দরজা বন্ধ। বইয়ের নেশা পড়ল গিয়ে বউয়ের উপর। সারাদিন দুজনে মিলে হাসি গল্প, খুনসুটি। বউ বেচারা পড়ল মহা বিপদে। গরিব গৃহস্থ ঘরের মেয়ে, তার ইচ্ছা রান্না বান্না কাজকর্ম করে, মাঝে মাঝে এবাড়ি ওবাড়ি সমবয়সী মেয়েদের সঙ্গেও একটু মেশে। কিন্তু গোপেন ছাড়বার পাত্র নয়। কখনো যদি বা তাকে বুঝিয়ে সুঝিয়ে কিংবা জোর জুলুম করে রান্নার দিকে যায় কিংবা ভাড়ার ঘর গোছাতে বসে, মিনিট কয়েকে যেতে না যেতেই জোর তলব। একটু দেরি হয়েছে কি নিজেই এসে তাড়া লাগায়, অনেক সময় হাত ধরে টানাটানি করে। বউ লজ্জায় মরে যায়,
চাপা গলায় বিরক্তি প্রকাশ করে। আহ, করছো কি? কাজ রয়েছে না? থাক কাজ, বলে একরকম জোর করেই ধরে নিয়ে যায়। কখনো বারান্দায় নিয়ে বই খুলে বসে। শোনো না, শোনো না, কি সুন্দর লিখেছে এইখানটা। মতিরও এসব বাড়াবাড়ি লাগতো। মাঝে মাঝে বোঝাতে চেষ্টা করত, দোকানটার দিকে নজর না দিলে সব যে যেতে বসেছে, সংসার চলবে কেমন করে। বউকেও বলতো, অত আশকারা দিও না বৌদিমণি, একটু শান্ত হও, চারিদিকে যে নিন্দে কান পাতা যায় না। বউ কথা বলতো না, শুধু মুখখানা পাথরের মতো কঠিন হয়ে উঠত। এরপরে শুরু হলো মান অভিমান, তার সঙ্গে ছোটখাটো ঝগড়াঝাটি। গোপেন কোনো কোনো দিন না খেয়েই দোকানে চলে যায়, সঙ্গে সঙ্গে বউও ঘরে গিয়ে দরজা বন্ধ করে। মতি দুপক্ষকেই ঠান্ডা করবার চেষ্টা করে। 2-4 দিন ভালোই ভালোই কাটে, আবার একদিন কথা বন্ধ। গোপেন রাত কাটায় বাইরের ঘরের তক্তপোষে, আর বউ শোবার ঘরের মেঝেতে আঁচল বিছিয়ে পড়ে থাকে। এই অবস্থা যখন চলছে তখন এলো শালাবাবু। গোপেনের চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু চেহারায় তারুণ্যের জলুস। অবস্থা ভালো, দিল খোলা, খরচপত্রে দরাজ হাত। এদিকে কথায় বার্তায় যেমন আমোদের তেমনি চটপটে। তার সামনে কারোর গোমরা মুখে থাকবার উপায় নেই। শালাবাবুর আসবার পরের ইতিহাস বলতে গিয়ে মতি একটু ইতস্তত করতে লাগলো। আমিও বেশি পিড়াপিড়ি করলাম না। উঠবার আগে অনেকটা যেন কৈফিয়তের সুরে বলল, ওসব বড় ঘরের ব্যাপার বাবু, আমি চাকর, আমার কিছুই না বলা উচিত। তবে ছেলেটার জন্য বড় দুঃখ হয়, এতটুকু থেকে কোলে পিঠে করে মানুষ করছি। শালাবাবু করিতকর্মা লোক। 2 দিন আদালত মহলে ঘোরাঘুরি করেই বুঝে ফেলেন যে পাগলের আসল ভাগ্য নিয়ন্তা সিভিল সার্জন। তারই কলমের উপর নির্ভর করছে গোপেনের ভবিষ্যৎ বিধি। খোঁজ নিয়ে জানলেন তখন ওই পদটি যিনি অলঙ্কৃত করেছিলেন তিনি প্রৌঢ় হলেও বিপত্নী। জ্ঞাতি ভগিনীটিকে সঙ্গে করে সন্ধ্যার দিকে ঘন ঘন তার কুঠিতে গিয়ে আবেদন নিবেদন শুরু করলেন, যাতে করে এই দুস্থ পরিবারের মুখ চেয়ে ছেলেটাকে যত শীঘ্র সম্ভব রাঁচি পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। তাতে ফল হলো। সিভিল সার্জন গোপেনের মানসিক অবস্থা সম্পর্কে যেরকম গরম গরম নোট দিতে লাগলেন, তাতেই বুঝলাম শালাবাবুর সিদ্ধি লাভে আর দেরি নেই। ডাক্তার সাহেবের নোট পড়ে এসডিও সাহেবও তৎপর হয়ে উঠলেন এবং রাঁচি মেন্টাল হসপিটালে একটি বেড সংগ্রহ করতে সাধারণ যতটা সময় লাগে তার অনেক আগেই গোপেন চ্যাটার্জির জায়গা হয়ে গেল। গোপেন চলে যাবার কদিন পরে মতি এলো আমার সঙ্গে দেখা করতে। এর আগেও মাঝে মাঝে মনিককে দেখে গেছে এবং আমাকেও দেখা দিয়ে গেছে। এবারে ওর সঙ্গে ছিল দোকানের সরকার। তার হাতে একটা কাগজের বান্ডিল। বলল, দোকান ওরা বিক্রি করে দিয়েছে বাবু। একটা টানার মধ্যে এই কাগজগুলো ছিল। বাবু বসে বসে লিখত, আপনার কাছে যদি রেখে দেন। বললাম, আমি ওগুলো দিয়ে কি করব? কর্মীটি মতির মুখের দিকে তাকাতেই সে বলল, রেখে দেন বাবু, ও যদি কোনোদিন ভালো হয়ে ফিরে আসে। বান্ডিলটা তখনকার মতো আমি ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। কদিন পরে খুলে দেখবার কৌতূহল হলো। কয়েক শিট আলগা কাগজ, হাতের লেখাটা হিজিবিজি ধরনের। এখানে সেখানে চোখ বুলিয়ে মনে হলো ছাড়া ছাড়া গোছের ডায়েরি জাতীয় রচনা। মাঝে মাঝে এক একটা তারিখ বসানো আছে। সেই হিসাবে পরপর সাজিয়ে নিয়ে পড়তে শুরু করলাম। 12/8/1942। মতিদা জিজ্ঞেস করছিল, ও বাবু আর কতদিন থাকবে? আমি বললাম, কেমন করে জানবো? শুনে গজগজ করতে করতে সে চলে গেল। তাহলে কি আমার মতো ও কিছু সন্দেহ করেছে মনমতো আর বিনার মধ্যে? না না, এসব আমার ঈর্ষাকাতর ছোট মনের নীচতা। বিনা আমাকে আর যেন সইতে পারছিল না। আই ওয়াজ টু মাচ ফর হার। আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। মন্মথবাবু এসে আমাদের দুজনকেই মুক্তি দিলেন। তাছাড়া ভদ্রলোক ভারী হাসি খুশি,
সংসারে এইরকম হালকা মানুষের দরকার আছে। আমার মতো স্বভাব গম্ভীর সিরিয়াস টাইপের পুরুষের কাছে মেয়েরা সহজ হতে পারে না। 20-8-1942। মতিদা বলছিল পাড়ায় বড় নিন্দে হচ্ছে, শালাবাবুকে এবার চলে যেতে বলা দরকার। আমি ধমকে উঠলাম, তা কেমন করে হবে, কুটুম্ব মানুষ না? ওর চোখ দুটো জ্বলে উঠল। কুটুম্ব? সত্যি বড় বাড়াবাড়ি করছে ওরা। মনমতো লোকটা ভালো নয়, কিন্তু বিনা তাকে এত প্রশ্রয় দিচ্ছে কেন? তবে কি সেও? ছি ছি ছি, এসব কি ভাবছি আমি? বিনা যে একান্তভাবে আমার। 25-8-1942। নিজের এই সন্দিগ্ধ মনের জন্য নিজের কাছেই লজ্জা হচ্ছে, কিন্তু দুপুরবেলা হঠাৎ এসে পড়ে যা দেখলাম তাই বা উড়িয়ে দেই কেমন করে। 1-9-42। মনে হচ্ছে বিনা আমার কাছ থেকে সরে যাচ্ছে। বাধা দেব কি না, দেখা যাক। কিন্তু কেমন করে বুঝবো ওরা কত দূর এগিয়েছে? আমার সামনে তো ওরা নিজেদের মেলে ধরতে পারে না, বরং ইদানিং ইদানিং যেন একটু বেশি উত্থান হয়ে চলছে। এক কাজ করলে কেমন হয়? বছর কয়েক আগে একবার আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, বিনা তা জানে। আমার ঠাকুরদা পাগলা গারদে ছিলেন, সে কথাও ওকে বলেছি। আজ থেকে আমি আবার পাগল হয়ে যাই না কেন? কথাটা নিজের কাছে বড় হাস্যকর ঠেকছে। তা হোক, তবু একবার দেখতে চাই সে কি এত ঠুনকো। একবার নিজের চোখে যাচাই করে দেখতে চাই। দুনিয়া বড় সাবধানী, তার অনাবৃত সত্য রূপ দেখতে হলে আত্মগোপনের প্রয়োজন। আমি তো অদৃশ্য হবার মন্ত্র জানি না। রবীন্দ্রনাথের প্রকাশ কবিতার কবিও আমি নই, যাকে দেখে হেন সংশয় ছিল না কাহারও, সে যে কোনো কথা বোঝে। আমার হাতে একটিমাত্র উপায় আছে, পাগলের সাজ, নিজেকে গোপন করবার সহজ আবরণ। আর একটা কাজ করতে হবে, মতিকে এখানে রাখা চলবে না। ও এসব বুঝতে পারবে না, ভয়ানক ব্যস্ত হয়ে উঠবে। কিন্তু ও এই সময় আমাকে ফেলে বাড়ি যেতে চাইবে কি? যেমন করে হোক পাঠাতেই হবে। 7-9-42। আশ্চর্য ফল পেয়েছি। আমার আবরণের সামনে ওদের আবরণ খুলে গেছে। হাসছি, গাইছি, আবল তাবল বকছি। বিনা প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিল, বোধহয় ভেবেছিল এবার নানা রকম উৎপাত শুরু করব, জিনিসপত্র ভাঙবো, ফেলবো, হয়তো মারধরও করব। কিন্তু সেসব কিছু করছি না দেখে নিশ্চিন্ত হয়েছে, মনমতো খুশি। আমি উৎপাত করতে চাই না, শুধু দেখতে চাই। কিন্তু এ কি দেখছি, এ কি দেখলাম? আমার শোবার ঘরের দক্ষিণে ওই খোলা বারান্দায় কত স্মৃতি জড়িয়ে আছে। বিনা আসবার পর মৃদু জ্যোৎস্নায় মাদুর বিছিয়ে কত নিভৃত সন্ধ্যা সেখানে আমরা কাটিয়ে দিয়েছি। সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতের সীমানায় গিয়ে ঠেকেছে, জানতে পারিনি। কাল দেখলাম সেই মাদুরখানা পেতে ওরা গিয়ে ঘন হয়ে বসলো সেইখানটিতেই। আমাকে দেখে কিছুমাত্র সংকোচ বোধ করলো না, হেসে উঠলাম। যদিও সে হাসি আমার নিজের কানে শোনালো ঠিক কান্নার মতো। বিনা চমকে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। মনমতো তাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, কি হলো, ভয় পেলে নাকি? আরে ও তো একটা পাগল। সত্যিই তো, আমি পাগল, আমার কোনো অনুভূতি নেই। 10-9-1942। এ আমার কি হলো? অভিনয় করতে গিয়ে এ কোন ব্যাধি টেনে আনলাম? মাথার মধ্যে কি তীব্র যন্ত্রণা, শিরাগুলো যেন ছিঁড়ে পড়ছে। ওদের এই স্বচ্ছ প্রণয় লীলা আমি আর সইতে পারছি না। দেখলেই সমস্ত রক্ত টকবক করে ফুটতে থাকে, মাথায় খুন চেপে যায়। সেদিন ছুটে গিয়ে বিনার হাত চেপে ধরেছিলাম, ও চেঁচিয়ে উঠল। মনমতো দৌড়ে গিয়ে ছাড়িয়ে নিল। আমার মুখের উপরে ঘুষি মেরে ফেলে দিল আমাকে শানের উপরে। তারপর সে কি বেপরোয়া লাথি! দুপুরবেলা খেয়ে দিয়ে ওরা যখন ঘুমুচ্ছিল, কোনো রকমের দোকানে চলে এসেছি। সর্বশরীরে ব্যথা,
তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে মাথায়। তবে কি তবে কি সত্যিই আমি পাগল হয়ে যাব? মতিদা আসছে না কেন? এখনো কি সময় হয়নি? কদিনের ছুটি তাও ভুলে গেছি। কোনো কিছুই যেন মনে করতে পারছি না। এরপরে আরও কিছু লেখা আছে, অত্যন্ত অস্পষ্ট, পাঠোদ্ধার করা শক্ত। সম্ভবত গুছিয়ে লিখবার মতো মন বা মনের অবস্থা ছিল না। পাগল সেজে দুনিয়াটাকে দেখতে চেয়েছিল গোপেন চ্যাটার্জি। দেখবার পর সত্যিই হয়তো পাগল হয়ে গেল। গোপেন চলে গেছে প্রায় বছরখানেক। তার কথা প্রায় ভুলতে বসেছিলাম। হঠাৎ রাঁচি মেন্টাল হসপিটাল থেকে একটা চিঠি এসে হাজির। সুপারিনটেনডেন্ট জানাচ্ছেন, আপনার জেল থেকে অমুক তারিখে গোপেন চ্যাটার্জি নামে যে NCLটিকে এখানে ভর্তি করা হয়েছিল সে এখন সম্পূর্ণ সুস্থ। আগামী 17 তারিখে তাকে ফেরত পাঠানো হবে। খবরটা যেন তার আত্মীয় স্বজনদের জানিয়ে দেওয়া হয়। গোপেনের স্ত্রীর সন্ধানে লোক পাঠালাম। সে ফিরে এসে জানালো, বাড়িতে তালা বন্ধ। প্রতিবেশীরা কেউ কেউ বলছে তারা এখানে বরাবর থাকে না, মাঝে মাঝে আসে। 17 সকালের স্টিমারে গোপেনের আসবার কথা, সে এলো না। তার বদলে এলো তার চিঠি। খামের উপর কেবল আমার সরকারি পদের উল্লেখ থাকলেও ভিতরটা ব্যক্তিগত। শ্রীচরণেশু। মতিদা একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তার কাছে আপনার কথা শুনলাম। তার থেকে কেন জানি না আপনাকে একটা চিঠি লিখতে ইচ্ছা হলো। আপনি শুনে থাকবেন আমি ভালো হয়ে গেছি। কিন্তু এ কথা কেমন করে বোঝাবো? এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা। তবে এর সব পরিণাম আমি একাই মাথা পেতে নিলাম, আর কাউকে সেটা ভুগতে হবে না। দুনিয়াটা এমনিতে এত জটিল, নিজেকে দিয়ে সে জটিলতা আর বাড়াতে চাই না। আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। হতভাগ্য গোপেন। সেই দিনই কিছুক্ষণ পরে মেন্টাল হাসপাতালের টেলিগ্রাম পাওয়া গেল। গত রাত্রে গোপেন চ্যাটার্জিকে তার শয্যায় মৃত অবস্থায় পাওয়া গেছে। ব্যাপারটা বর্তমানে তদন্তাধীন। ফলাফল যথাসময়ে জানানো হবে।